Nirman Rashayan, powered by Asian Paints, in association with CSRM. নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটি স্থাপনা কিংবা প্রকল্প নির্মাণের খুঁটিনাটি নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। একটি ঘরের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ইন্টেরিয়র ডিজাইন। এতে সেখানে বসবাসকারীদের রুচি ও মননশীলতার ছাপ ফুটে ওঠে। ইদানিংকালে পেশাদার স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শে ঘর সাজাবার বিষয়টি ব্যাপক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। নির্মাণ রসায়নের আজকের পর্বটি সাজানো হয়েছে অন্দরসজ্জার আদ্যপান্ত নিয়ে। আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করি তো বিল্ডিংটা আসলে একটু চিন্তা ভাবনাটা হয় যে এটা সার্বজনীনভাবে মাল্টিপল অ্যাপার্টমেন্টস এক একটা অকুপেন্টের এক এক ধরনের রুচি থাকে, এক এক ধরনের চাহিদা থাকে এবং এক এক ধরনের স্বপ্ন থাকে। তো তখন হয় কি যখন তারা ওই একটা অ্যাপার্টমেন্টে আসে তারা তাদের স্বপ্নগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করে। আমি আসলে ছোটবেলা থেকে অগোছালো। আসলে ফ্ল্যাট বা নিজস্ব একটা বাসার কথা আমি কখনোই আমার কাছে মনে হয় না। কিন্তু আসলে আমার ওয়াইফ ডেইজি হচ্ছে যে সে খুব গোছালো। তো সে সবসময় আমাকে বলতো যে আমি একটা ফ্ল্যাট দরকার, আমরা গোছান থাকবো। ওর জন্যই আসলে বাসাটা করা। আমাদের মাথায় ছিল যে আমরা বাসায় ঢুকে যে আমাদের কাছে মনে হবে যে একটা প্রশান্তির জায়গা, যে আলো আঁধারি কাজ করবে ঘরের মধ্যে, তারপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, নেচার থাকবে, ন্যাচারাল জিনিসগুলো থাকবে, জমকালো কালার এই জিনিসগুলো আমাদের চিন্তাধারায় ছিল না। অনেক বছর ধরে বিভিন্ন ভাষা পর্যবেক্ষণ করে, অনলাইনে অনেক ছবি দেখে যেগুলো আমাকে আসলে দিয়েছিলেন। ভাইয়ার সাথে বসলাম, ভাইয়াকে আমাদের ডিমান্ডগুলো বললাম যে আমরা কি করতে চাই। খুব বেশি হচ্ছে যে আপনার হচ্ছে যে লাইট বা খুব বেশি ফার্নিচার থাকতে পারবে না, খোলামেলা থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা খুব মিনিমাম খুব নিউট্রাল কালার ইউজ করি, দেন যে উডেন ন্যাচারাল কালারগুলোকে রাখার চেষ্টা করি এবং যে ফার্নিচারসগুলো এগুলো যত সিম্পল হয় তত ভালো হবে। ওই অনুযায়ী আমরা আমাদের ফার্নিচার লেআউটগুলো করা হয় আর কি। আসলে আমি গ্রামে বড় হয়েছি, তো সেই কারণে আমি বাসার মধ্যে একটা যদি গ্রামের যদি একটা আমেজ আমার কাছে আসে তাহলে আমার মনে হয় ভালো লাগবে। তো সেই জন্য আমরা মানে শহর এবং গ্রাম দুটাকে কানেক্ট করতে চেষ্টা করছি। তো এরপরে আমরা যখন সাইটে আসি, সাইট থেকে আমরা সাইটের যে বিশ্লেষণ করার পরে আমরা এখানে বাইরে থেকে কীভাবে আলোটা নিয়ে আসা যায় এবং কিভাবে আউটডোরের সাথে ইনডোরের একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করা যায় এবং যেহেতু এটা দক্ষিণমুখী ওখান থেকে বাতাসটা কীভাবে আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে আসা যায় ওই জিনিসগুলোকে আমরা চিন্তা করি।
আসলে আমাদের এন্ট্রেন্সের এক পাশে, যেহেতু এটা এক সাইডে, তো আমরা চেয়েছি যে এক পাশে একটু নিরিবিলি পরিবেশ থাকবে। আমরা কোনো ফর্মাল ড্রয়িং রুম করব না, যে কালারগুলো ইউজ করবো সেটা যেন হচ্ছে যে আনকমফোর্টেবল না হয়। অলওয়েজ ট্রাই করি যে প্রত্যেকটা জিনিসের সাথে যেন একটা আর্টিস্টিক টাচ থাকুক আর কি। যেমন আমরা টিভির যে ব্যাকগ্রাউন্ডটা করছি আর কি, টিভির ব্যাকগ্রাউন্ডটা একটা উড অ্যান্ড কপার মিল একটা কম্বিনেশন করে এটার যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে, এটার সাথে যে ক্যাবিনেটটা এটাও কপারের ফেসিং রাখা হয়েছে। ওয়ালে ন্যাচারাল যে কংক্রিটের টেক্সচার ইউজ করা হয়েছে আর কি, যাতে আমার একটা ন্যাচারাল ফিলিংটা যেন আসে। এটার সাথে আমরা একটা টেরাকোটা আর্ট ইউজ করা হয়েছে আর কি। টেরাকোটাটা যখন মারুফ ভাই ডিজাইন করে আমাকে পাঠাইলো, তো টেরাকোটার চেয়ে আমার এটার পেছনের হিস্টোরিটা আমার কাছে অনেক ভালো লাগলো, বা মিনিংটা। ট্রান্সফরমেশন অফ লাইফ এটার মেইন থিম ছিল আর কি। তো ওই জিনিসটার সাথে আমাদের যে পরিবেশ বা স্পেসের এক ধরনের রিলেশন তৈরি করার চেষ্টা করেছে। এই বাসাটাতে আমরা শিল্পের সাথেও একটা কানেক্ট করছি একদম, এটা ডে ওয়ান থেকে। এবং এখানে যে আপনি পার্টিশনের যে গ্লাসগুলো দেখছেন, সেই গ্লাসগুলো কিন্তু আপনার চারুকলার একজন শিল্পী দিয়ে করানো। আমাদের প্রখ্যাত চিত্রশিল্পী বিপাশা হায়াত, তারও কিছু আর্ট আমরা আমাদের স্পেসগুলোতে রেখেছি। আসলে আমাদের কিচেনেই বেশিরভাগ সময়টা এক্সপেন্ড করতে হয়, তো আমি আমার কিচেনটাকে আমার মন মতো করে সাজিয়েছি। ডাইনিং স্পেসটা আমরা অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল রাখার চেষ্টা করেছি। এখানে মেইনলি হোয়াইট কালার এবং উডেন টেক্সচার এবং কিছু মার্বেলের, হয়তো ফ্লোরে আমরা মার্বেল ইন্ট্রোডিউস করেছি। আমাদের ফ্ল্যাটটা যেহেতু স্কোয়ার, ডাইনিংটা আমাদের মাঝখানে, তো ডাইনিংটা আসলে অনেক ওয়াইড স্পেস আমাদের বাসার মধ্যে। এই জায়গায় একটা পার্টিশনের মতো ছিল, একটা গ্রিল ছিল। আমরা গ্রিলটা হচ্ছে যে মারুফ ভাই সহ আলাপ করে গ্রিলটা আমরা রিমুভ করে দিয়ে ডাইনিং স্পেসটাকে উইথ হচ্ছে যে আপনার বারান্দা আমরা কানেক্ট করে নিয়ে, যখন আমি সাধারণত স্পেশালি আমি সকালে নাস্তা করি বা যখনই আমি বসি, আমি আসলে ওই টেবিলটাতে বসি এবং বাম দিকে তাকাইলে আমার বারান্দা, পাশে হচ্ছে ঝর্ণাটা, এই সব কিছু দেখে আপনি ন্যাচারালি হচ্ছে যে খুব মানে ফ্রেশ মনে আপনি অনেকক্ষণ ধরে আপনি মানে যদি ডাইনিংয়ে বসে থাকেন, টেবিলে বসে থাকেন, আপনার খারাপ লাগবে না আর কি। তো আমরা ডাইনিং টেবিলটা এখানে একটু বড় দেখে সিলেক্ট করেছি। আমাদের আর্কিটেক্টের ডিমান্ড ছিল যে এখানে একটু উড ইউজ করা হবে, তো কেন যেন আমরা যেহেতু ফ্লোরে পাথর ইউজ করেছি, তো আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা ডাইনিং টেবিলটা স্টোন ইউজ করব। একটা স্টোন অ্যান্ড কাঠের চেয়ার, দুইটার কম্বিনেশনে আমাদের ডাইনিং টেবিলটা করা হয়েছে। একটা ওয়াগন আছে, ওখানেও আমাদের স্টোন ইউজ করা হয়েছে। সাথে আমাদের বুফে সার্ভ করার জন্য আমাদের একটা কর্নার আছে, ওখানেও স্টোন ইউজ করা হয়েছে। ডাইনিংয়ের সাথেই আমাদের ফ্যামিলি লিভিং। ওটার সামনে আমরা কিন্তু কিছুই দিই নাই। এটার পিছনে একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে যে আমরা গ্রামে যখন আগে থিয়েটার বা মুভি টেলিভিশন দেখতাম, তখন কিন্তু উঠানের মধ্যে আপনার টিভি থাকতো আর সবাই হচ্ছে যে আপনার চাটাই দিয়ে অথবা পিড়ি দিয়ে বসে বসে দেখতো। তো ওই কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চাইছি এখানে, যে আমি এখানে নিচে বসে যখন দেখব তখন মনে হবে যে আমি গ্রামে আছি। এটা একটা বারান্দা ছিল, চেষ্টা করেছি যে এই ইনডোর স্পেসের এক্সটেনশন হিসেবে যেন স্পেসটা কাজ করে। ওনাদের যেন কখনোই মনে না হয় যে এটা বাইরের কিছু, এটা যেন পার্ট অফ ইনডোর স্পেস মনে হয়। আবার ইনডোর থেকে যখন দেখবে তখন মনে হবে যে না, তারা আউটডোরের একটা কাছাকাছি আছে। আমরা
চেয়েছি যে নেচারটা ক্রিয়েট করতে। বৃক্ষ জাতীয় গাছ যেন জায়গাটাকে যখন বড় হবে তখন যেন ছায়া থাকে, তখন যেন ন্যাচারাল জন্য পাখি আসে, এখনই আসে পাখি। বকুল গাছ, হিজল গাছ, হাসনা হেনা লাগিয়েছি, কামিনী লাগিয়েছি, কৃষ্ণচূড়া আছে, রাধাচূড়া আছে, এগুলার অনেকগুলারই ফুলও আমাদের খুব পছন্দ। যেহেতু আমাদের বাসাটা রাস্তার খুব কাছে, সেজন্য আসলে এখানে গাড়ির একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটাকেও আমরা কিভাবে রিমুভ করতে পারি। আমরা চিন্তা করলাম যে আমরা এখানে যদি একটা বড় ঝর্ণা করতে পারি তাহলে ঝর্ণার আওয়াজটা আসবে, যেটা গাড়ির আওয়াজটাকে আসলে রিমুভ করবে। আর্কিটেক্ট ভাইয়াকে জানালাম, তো উনি বলল কিভাবে, পরামর্শ দিলেন। তারপর আমরা এখানে ঝর্ণা প্লাস গাছ সব কিছু সমন্বয়ে আমরা একটা নেচার ক্রিয়েট করেছি এখানে। এটা আমাদের বাসার মাস্টার বেড। এখান থেকেও আমাদের একটা বারান্দা আছে, এখান থেকেও বারান্দাটাতেও অনেক গাছ আছে এটার মধ্যেও। আমি এখানে বসে কিন্তু বৃষ্টি দেখতে পারি বা শুয়ে বৃষ্টি দেখা আর কি, যেটা আসলে আমাদের অন্য কোথাও থেকে আসলে সম্ভব হয় না। দক্ষিণ হওয়ার কারণে এই পাশ থেকে প্রচুর বাতাস আসে আমাদের বেডরুমটাতে। তো বেডরুমটাতে আমাদের একটা আলমারি আছে, আর এই পাশে আমাদের ড্রেসিং টেবিল। আর বেডরুমের আরেকটা আমাদের আর্কিটেক্ট কাজ করেছেন, সেটা হচ্ছে একটা গ্লাসের কাজ পেছনে। আর গাছের কারণে মনে হচ্ছে যে না, আমরা মানে খুব আইসোলেটেড একটা বাগানের মতো একটা বাড়ির মধ্যে আছি, যেটার মধ্যে গাছগুলো আসে। সকালে অনেক পাখি আসে, পাখি ডাকে অনেক। আমি গত 2 দিন আগে ঝিঝি পোকা আসি, দেখলাম যে ঝিঝি পোকা ডাকতেছে। এটাই পরিবেশটা খুব ভালো লাগে আর কি, যে গাছের কারণে। বাড়ির দেয়ালটা কী রং হবে, এটা সাধারণত চিন্তা করলেই আমাদের মাথায় আসে এক শেডের একটা রং। কিন্তু বাড়ির দেয়ালটা কিন্তু বিভিন্ন ডিজাইন, প্যাটার্ন এবং টেক্সচারেরও হতে পারে, যেটা বাড়ির মানুষগুলোর ব্যক্তিত্ব ও রুচিকে তুলে ধরে। এই ধারণাটাও খুব একটা নতুন নয়, কারণ প্রাচীনকাল থেকেই আমরা দেখছি যে মানুষ তার দেয়ালে ছবি এঁকে বা বিভিন্ন চিত্রকলা করে তাদের গল্পগুলো তুলে ধরে, এবং সেই গল্পগুলো এখনও সময়ে এবং সেই সভ্যতারগুলোর পরিচয় দেয়। এশিয়ান পেইন্টস থেকে আমরা যখনই কোনো ডেকোর ডিজাইন করি, আমাদের মাথায়ও থাকে যে আমাদের কাস্টমারের রুচি এবং তাদের ব্যক্তিত্ব, তাদের চাহিদাগুলো যেন ওই ডিজাইনের মধ্যে আমরা তুলে ধরতে পারি। বর্তমান ট্রেন্ড এবং দেশীয় ডিজাইনগুলোর কথা মাথায় রেখেই আমরা প্রতি বছর চেষ্টা করি নতুন একটা ডিজাইন নিয়ে আসতে এশিয়ান পেইন্টস রয়্যাল প্লের আন্ডারে। এখানে আমরা কাস্টমারের কাছে নিয়ে আসার চেষ্টা করি বিভিন্ন ডিজাইন ও প্যাটার্ন, যেটা মেটালিক্স, নন মেটালিক্স ফরম্যাটেও আসতে পারে, বিভিন্ন দেশের থেকে ইন্সপায়ার্ড, যেমন রয়্যাল প্লে, বারিক অ্যারাবিয়া এবং স্টেনসিলের ফরম্যাটে আমাদের ওয়াল ফ্যাশন। এবছরও আমরা নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হওয়া এশিয়ান পেইন্টস রয়্যাল প্লে প্রকৃতি। এই ডিজাইনগুলো সাধারণত এশিয়ান পেইন্টসের প্রশিক্ষণপ্রাপ্ত কন্ট্রাক্টররা কাস্টমারের বাসায় তুলে ধরেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু স্টেনসিলেরও ডিজাইন আছে, যেগুলো এত সহজ যে আমরা নিজেরাও সেটা দেয়ালে অ্যাপ্লাই করে দেখতে পারি। রিসেন্টলি আমি আমার বাসার রেনোভেশন করেছি, সেই ক্ষেত্রে আমার বাসার কিছু ওয়ালে কালারের প্রয়োজন ছিল আমার ইন্টেরিয়রের সাথে ম্যাচ করানোর জন্য। তাই আমি এশিয়ান পেইন্টকে চুজ করেছি তাদের ইউনিক কালার অপশন এবং ভ্যারিয়েশনের জন্য। তাদের কিছু নতুন কালার রয়েছে, ডিজাইন রয়েছে। আমি চুজ করেছি রয়্যাল প্লে আর কম্বিং কালার, যা আমার বাসার ইন্টেরিয়রের সাথে খুব ম্যাচ করেছে। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একজন স্থপতি কিংবা পেশাদার ডিজাইনারের পরামর্শ নেওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে। সেই বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম একজন বিশেষজ্ঞের কাছে। অনেকের ভেতরে এরকম একটা ধারণা রয়েছে যে অনেক বেশি ডেকোরেশন বা অনেক বেশি এক্সাজারেশন করাকে ইন্টেরিয়র ডেকোরেশন মনে করছে, বাট অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইনটা আসলে তা নয়। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে যে প্রয়োজনীয়তার সাথে স্পেসটাকে ব্যবহারের জন্য আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা, স্পেসের ইউটিলাইজেশনকে আরও ইফিশিয়েন্ট করা। একটা ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে প্রথমে যেই জায়গাটার, যেই স্পেসটার আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছি সেই স্পেসটার একটা অ্যাজ বিল্ট ড্রয়িং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে এটা যদি একটা রেসিডেন্স হয় অথবা একটা অফিস হয়, তাহলে সেই অফিসের ফ্লোরের আউটলাইনটা কেমন, সেখানে কোথায় কোথায় কলাম রয়েছে, কোথায় কোথায় উইন্ডো রয়েছে, সেগুলো কত বড়, এই ডিটেইল যে প্ল্যানটা, এই প্ল্যানটা ফার্স্টে এটা হলো কি একটা অপশন, যে জিনিসটা আমার থাকতেই হবে হাতে। এবং দ্বিতীয়ত রিকোয়ারমেন্টটা আমাদের জানাটা জরুরি, যে এখানে কয়টা মানুষ থাকবে, কিভাবে থাকবে বা কাজ করবে, তাদের বাসায় কি কি কাজের প্রয়োজনীয়তা আছে। So we need the requirement and we need the detailed floor outline. Then we can start thinking about the project. আমরা ইদানিং ঢাকা শহরে দেখছি যে অনেক ধরনের হ্যাজার্ড হচ্ছে, ফায়ার হ্যাজার্ড হচ্ছে বিশেষত, এবং এই হ্যাজার্ডের জায়গা থেকে ইন্টেরিয়র ডিজাইনগুলো এখন যে বর্তমানে যেটা হচ্ছে, এটা একটা কিন্তু খুবই মেজর রোল প্লে করে। কারণ আমরা হচ্ছে প্রচুর পরিমাণে বোর্ডের ব্যবহার করি, এবং কোন বোর্ডটার কি ব্যবহার, কোনটার ফায়ার রেটিং কি, কোনটাতে আগুন ধরে, কোনটাতে ধরে না, এগুলোর কিন্তু কোনো ধরনের কোনো চিন্তাভাবনা অধিকাংশ ক্ষেত্রে থাকে না। বোর্ডে কিন্তু আমরা সিম্পলি বুঝছি যে বোর্ড হচ্ছে একটা বার্নিং এলিমেন্ট, সো এখানে খুব ইজিলি ফায়ার ক্যাচ করতে পারে। সো এটা আমাদের এই ইন্টেরিয়র ডিজাইনে যদি সেন্সিটিভভাবে না ব্যবহার করা, যদি এটাকে খুব প্ল্যান্ড ওয়েতে প্রত্যেকটা বিষয়কে যদি এই টেকনিক্যাল ইস্যুগুলোকে যদি সলভ না করা হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের ফায়ার হ্যাজার্ডের রিস্ককে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এটার সলিউশনও আছে যদি সেটা সেরকম সেই নলেজেবল জায়গা থেকে যদি এটাকে করা হয়। স্কলাররা একটা কথা বলেন, ইউ ক্যান গুগল ইনফরমেশন বাট নলেজ টেকস টাইম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি গুগল করে তথ্য পেতে পারি, কিন্তু জ্ঞান কিন্তু সময় সাপেক্ষ। অর্থাৎ একটা তথ্য র্যান্ডম দেখে ওটাকে সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে যাওয়া, বা একটা ছবি দেখে মনে করলাম যে আচ্ছা এটা তো আমিও পারি বানায় ফেললাম, এটা আর ওই বিষয়ে জ্ঞান থাকা, উইটনেস থাকা এবং জ্ঞানের গভীরতা থেকে ওই জিনিসটাকে ডিজাইন করা, দুটার ভিতরে অনেক পার্থক্য আছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও দেখা হবে। In association with CSRM.